হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। আচ্ছা, দেখো এখানে কি প্রশ্ন তোমাদের দিয়েছে। আগে বলে দিই কোন শিফট আমরা করাচ্ছি। এটা আমরা করাচ্ছি 6/9/2022, 6/9/2022 আমরা কিন্তু করাচ্ছি সেকেন্ড শিফট, অর্থাৎ 12টা 45 থেকে 2টো 15 যে শিফট ছিল সেই শিফট আমরা করাচ্ছি। ঠিক আছে, মনে রাখবে এই শিফটে কিন্তু তাগড়া শিফট আছে। ঠিক আছে, এবং প্রথম প্রশ্নটাই তোমাদের তাগড়া আছে। তোমরা যদি প্রথম প্রশ্নটাকে অপশান টেস্ট না করে ব্যালেন্স করতে যাও একদম মুশকিলে পড়বে। এটাকে হিট অ্যান্ড ট্রায়ালে ব্যালেন্স করতে গেলে তোমাদের সমস্যা হবে। করে দেখো তোমরা, হিট অ্যান্ড ট্রায়ালে ব্যালেন্স করতে গেলে এখানে সমস্যা হবে। মনে রাখবে তোমাদের যদি কমন বিক্রিয়া না পড়ে তাহলে তোমরা হিট অ্যান্ড ট্রায়াল ইউজ করবে না, অপশান টেস্ট করবে, তাহলে তাড়াতাড়ি হবে। হিট অ্যান্ড ট্রায়াল করতে গেলে এখানে সমস্যা পড়ে যাবে। নিজে হিট অ্যান্ড ট্রায়াল করে দেখো। হিট অ্যান্ড ট্রায়াল মানে কি, এখানে ভ্যালু গুণ করে করে বসিয়ে দেখো, ওটাকে হিট অ্যান্ড ট্রায়াল মেথডই বলে। ওটা বেস্ট মেথড, কিন্তু সবসময় ইউজফুল হয় না। এর অন্য মেথড আছে এটাকে করতে গেলে। ঠিক আছে, যাই হোক, আমরা প্রথম প্রশ্নটাই তাগড়া প্রশ্ন পেয়েছি। ঠিক আছে, করে দেখো নিজেরা, তাহলে বুঝতে পারবে। আমার সলিউশন দেখে লাভ নেই, নিজেরা খাতা কলমে করো, তাহলে বুঝতে পারবে কেন তাগড়া বলছি আমি। গেল নেক্সট, যে প্রশ্নটা এমনি তাগড়া, মানে এই শিফটটা এমনি তাগড়া, এই শিফটটাতে প্রচুর ভালো ভালো কোশ্চেন্স আছে, প্রচুর ভালো ভালো কোশ্চেন্স আছে। ঠিক আছে, তো দেখতে থাকো, আমরা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে যে কেন আমি তাগড়া শিফট বলছি এটাকে। ঠিক আছে, চলো কি বলছে দেখো। বলছে ABCD এর মান কত হবে, এটাই তোমাদের জিজ্ঞেস করেছে। তো কী করবো দেখো, আমরা প্রথম অপশান টেস্ট করব। এখানে ম্যাগনেসিয়াম কটা আছে দেখতে পাচ্ছি 3টে। তাহলে এই জায়গায় ম্যাগনেসিয়ামকে কী করতে হবে, 3 করতে হবে। এই জায়গায় ম্যাগনেসিয়ামকে কী করতে হবে, 3 করতে হবে। দেখো দুটো অপশানে 3 আছে। সি এর ভ্যালু, এটা হচ্ছে এর ভ্যালু, এটা বি, এটা সি, এটা ডি এর ভ্যালু। তাহলে সি এর ভ্যালু দেখো দুটো অপশানে 3 আছে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এই দুটো তো অ্যান্সার হবে না, এটা গেল প্রথম কথা। ঠিক আছে, এই দুটো তো অ্যান্সার হবে না, ব্যাস গেল। আচ্ছা, আর দেখো এর ভ্যালু 1ই আসবে, এর ভ্যালু 1 আসবে, কারণ দেখো এখানে ম্যাগনেসিয়াম 3 আছে, মানে এই 3টা আমাকে রাখতে হবে, তবেই তো এখানে 3 করছি। ভালো করে বোঝো কী বলছি। এই 3টা যদি শেষ পর্যন্ত থেকে যায়, এই 3টা যদি শেষ পর্যন্ত থেকে যায়, ঠিক আছে, এই 3টাকে শেষ পর্যন্ত রাখছি, তবেই তো সি এর ভ্যালু আমরা 3 করছি। কারণ 3 করলে ম্যাগনেসিয়াম 3 হয়ে যাচ্ছে, আর সেটাই আমরা ফাইনাল অ্যান্সারেও পাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি কোনটা অ্যান্সার আমরা জানি না, আমি এটা আর এটার মধ্যে যে কোনো একটাকে অ্যান্সার হিসেবে নিচ্ছি, কারণ এটা 3 আছে, মানে এখানে 3 হতেই হবে। ক্লিয়ার হয়েছে? তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে আমার, এটা গেল। নেক্সট হচ্ছে, তার মানে এই জায়গায় আমার 1 হতে হবে, এই জায়গায় আমার 1 হতেই হবে না। দেখো দুটো অপশান, যে দুটো অপশান নিয়েছি সে দুটো অপশানে 1ই আছে। দেখো 1 আছে, তার মানে গ্যারেন্টি যে এই উপরে দুটো কেটে যাচ্ছে, কারণ 1 × 3 করলে তবেই তো এখানে 3 থাকবে, আর সেই দিনই তো আমরা ফাইনালি নিচ্ছি, আমাদের অপশান অনুযায়ী আমরা ফাইনালি নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো, তার মানে কি এখানে নাইট্রোজেন কটা থাকবে, বেসিক্যালি এই 1 × 2 নাইট্রোজেন কটা থাকবে, দুটো থাকবে। এখানে নাইট্রোজেন কটা আছে, ডি এর মান কী হবে, তাহলে 2 হতে হবে। ভালো করে দেখো, এইটাকে যদি আমি ফাইনাল ধরে নিই, তার মানে এইখানে আমাকে 3 বসিয়ে ফাইনাল করতে হচ্ছে। আর এইটাকে যদি আমি ফাইনাল করে নিই, তার মানে নাইট্রোজেন এখানে দুটোই থাকবে, কারণ 1 × 2 করলে নাইট্রোজেন কটা আসছে, দুটো আসছে। নাইট্রোজেন আমার এখানে আছে, তার মানে এখানেও নাইট্রোজেন দুটো হতে হবে, মানে এই ডি এর মান গ্যারেন্টি আমার 2ই হবে। তাই দেখো এখানে 2 কোথায় কোথায়, আচ্ছা বাবা, দেখো এখানেও 2, এখানেও 2 লেখা আছে। ঠিক আছে, তার মানে এই দুটো অপশান এখনও কারেক্ট হচ্ছে। ওকে, আমাদের প্রবলেমটা কী করছে, আচ্ছা প্রবলেম করছে আমাদের 6 আর 4। আচ্ছা আচ্ছা, 6 মানে হচ্ছে বি এর মান, এই জায়গাটায় প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো সব মানই পেয়ে গেছি, শুধু বিটাই আমাদের এখনই বাকি। ঠিক আছে, চলো বি করা যাক। এখানে বি এর ব্যাপারটা কী হচ্ছে, বি এর মানে হচ্ছে আমরা হাইড্রোজেনকে নিয়ে কাজ করবো আর অক্সিজেনকে নিয়ে কাজ করবো। দেখো হাইড্রোজেন আর অক্সিজেন একটা জায়গাতেই আছে, খেয়াল করো। হাইড্রোজেন না, সরি এখানে আছে। আচ্ছা তাহলে আমাদের ভাঙতে হবে। হাইড্রোজেন আর অক্সিজেন যদি একটা জায়গায় থাকতো তাহলে খুব ইজি হতো, ইজি নেই, কারণ আমাকে ভাঙতে হবে। তুমি দেখতে পাচ্ছ হাইড্রোজেন এখানে কটা আছে, দুটো আছে। অক্সিজেন এখানে কটা আছে, একটা আছে। এখানে হাইড্রোজেন কটা আছে, আমরা দেখতে পাচ্ছি 2 আর 3, 5। ঠিক আছে, আর অক্সিজেন কটা আছে, আমরা দেখতে পাচ্ছি 2। তাহলে কাজ করো, অক্সিজেনকে তুমি এখানে 2 করে দাও। ঠিক আছে, আচ্ছা তা না করে একটা কাজ করো, আমরা এই মেথডটা ইউজই করবো না, গন্ডগোলে পড়ে যাবে। ঠিক আছে, আমরা দেখে নিই 6টা কারেক্ট না 4টা কারেক্ট। তো আমরা 6কে আগে নিয়ে দেখি। এই জায়গায় বি এর মান যদি আমরা 6 বসাই, তাহলে এখানে কী হচ্ছে, 6 দুগুণে কত হয়ে যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে হাইড্রোজেন আমাদের কত হয়ে গেছে, 12। আর অক্সিজেন দেখো 6টা হয়ে গেছে, অক্সিজেন আমাদের কটা হয়ে গেছে এখন, 6টা। আমি বি এর মান 6 নিয়ে দেখছি যে খাটছে কিনা। ঠিক আছে, এটাই হচ্ছে বেস্ট মেথড। তো 6 দুগুণে 12 আর 6টা। ঠিক আছে, আচ্ছা এবার এই জায়গায় আমাকে দেখতে হবে যে খাটছে কিনা। দেখো এখানে হাইড্রোজেন কটা আছে, সরি হাইড্রোজেন, ও আমি ওই বেসিকে বসিয়েছিলাম। আচ্ছা হাইড্রোজেন তো এই 3-এর সঙ্গে গুণ হবে, সরি। এখানে হাইড্রোজেন কটা আছে, দেখো হাইড্রোজেন আমার আছে হচ্ছে, এখানে দুটো ছিল, 3 × 2 কত হয়ে যাচ্ছে, 6। তাই না, ভালো করে দেখো, 3 × 2 কত হয়ে যাচ্ছে, 6। ঠিক আছে, আর এইখানে দেখো আমরা ডি এর মান 2 বসিয়েছি, তাহলে 2 × 3 কত হয়ে গেছে এখানে, 6।
6 + 6 দেখো 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অক্সিজেনটা দেখে নিই একবার, তাহলে আমরা একদম 100% কারেক্ট হয়ে যাব। অক্সিজেন অলরেডি দুটো আছে, তুমি 3 × 2 করলে অক্সিজেন কটা চলে আসছে? 6টা। তার মানে আমাদের এই যে এইটা বি বসিয়েছি যে 6, সেটা কারেক্টই বসিয়েছি, তার মানে দিস অপশন উইল বি কারেক্ট। এই অপশানটা কারেক্ট হবে। ঠিক আছে, এই অপশানটা কী হবে? কারেক্ট হবে। দিস অপশান উইল বি কারেক্ট। অলওয়েজ মাথা রাখবে, আমরা কোনোভাবেই এখানে হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করবো না, অপশান টেস্ট মেথড ইউজ করবো। অপশান টেস্ট ইউজ না করে তুমি হিট অ্যান্ড ট্রায়াল যদি করতে যাও, গন্ডগোলে পড়ে যাবে, আমি বারবার বলছি কিন্তু। ঠিক আছে, যদি কেউ এটা না বুঝতে পারো, তার মানে তার ব্যালেন্সিং ক্লিয়ার নেই, সে ব্যালেন্স করতেই পারে না। না করতে পারলে তোমাকে আমাকে ব্যালেন্সের ফর্মুলা আলাদা করে শেখাতে হবে, তার জন্য আমার ভিডিও আছে, তোমরা ইউটিউবে সার্চ করো WB এক্সাম পোর্টাল কেমিক্যাল বিক্রিয়া ব্যালেন্স বা কেমিক্যাল রিয়াকশান ব্যালেন্স। দেখো আমাদের হেডিংগুলো ইংলিশে হয়, সো বিক্রিয়া বলে লিখবে না, ইংলিশ লিখবে কেমিক্যাল রিয়াকশান ব্যালেন্স WB এক্সাম পোর্টাল। দেখবে বড় বড় 2-3খানা ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, আগে করানো, তো সেগুলো দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। কী করলাম আমরা ফার্স্টে? আমরা দেখলাম যে এই জায়গায় আমাদের 3 আছে। ঠিক আছে, তো এইটার বেসিসে আমরা এইটাকে আমরা 3 নিলাম, এই সামনে 3 বসালে সি এর মান 3 নিলে তবে এটা 3-এ কনভার্ট হবে। তার মানে আমরা দেখলাম এই অপশান অনুযায়ী আমাদের এই জায়গায় সি এর মান 3 আছে, এই জায়গায় সি এর মান 3 আছে, এখানে নেই তো এটাকে কাটো, এখানে নেই তো এটাকে কাটো। ঠিক আছে, বাকিগুলো আমরা নর্মালি এভাবেই করলাম, এবং করার পর লাস্টে আমরা আটকালাম কোথায়? হাইড্রোজেনে আটকালাম। হাইড্রোজেনকে আমি হিট অ্যান্ড ট্রায়াল করলাম, হিট অ্যান্ড ট্রায়াল না সরি, আমি অপশান টেস্ট করলাম। আমি এখানে 6 নিয়ে দেখলাম, আমি দেখলাম 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে হাইড্রোজেন। আর এখানেও আমি দেখলাম আমি যে ভ্যালুগুলো চুজ করেছি, এই অপশানে থাকা যে ভ্যালু চুজ করেছি, সেগুলো দিয়েও আমার এখানে 12ই আসছে। তার মানে কারেক্ট আনসার আমাদের কোনটা হবে? 3 নম্বর, মানে সি আমাদের কারেক্ট আনসার হবে। ওকে, চলো নেক্সট পরেরটায়। পরের প্রশ্ন দেখো, বলেছে একটি অদক্ষেপ বিক্রিয়া হলো এমন বিক্রিয়া যার মধ্যে জলীয় দ্রবণে সমস্ত বিক্রিয়কের একটি সমসত্ব মিশ্রণ তৈরি করবে। জলীয় দ্রবণীয় লবণ তৈরি করবে, একটি অদক্ষেপ গঠিত হবে। জলীয় দ্রবণের সমস্ত বিক্রিয়াজাত পদার্থের একটি সমসত্ব মিশ্রণ তৈরি হবে। তো এখানে অপশান দেখেই বুঝতে পারছো কোনটা অ্যান্সার হবে। অ্যান্সার উইল বি দিস, অদক্ষেপ তৈরি হবে। তাকেই তো অদক্ষেপণ বিক্রিয়া বলবো না। এবার প্রশ্নটাকে আরও ঘুরিয়ে দেওয়া যেতে পারতো, তো অ্যান্সার দেখে নাও। প্রশ্নটা ঘুরিয়ে কীভাবে দিতে পারতো? বলতে পারতো অদক্ষেপণ বিক্রিয়া হলো একটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কারেক্ট, অদক্ষেপণ বিক্রিয়াগুলো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়াই হয়। নেক্সট এটা বলতে পারতো অদক্ষেপণ বিক্রিয়ায় আয়নের এক্সচেঞ্জ হয়, আয়নের এক্সচেঞ্জ হয় মানে আদান প্রদান হয়, এটাও অপশানে দিতে পারতো, এটাও হলে কারেক্ট হতো। যদি বলতো জলে অদ্রবণীয়, জলে দ্রবীভূত হয় না, ঠিক আছে, জলে দ্রবীভূত নয় এমন লবণ উৎপন্ন হয়, তাহলেও কারেক্ট হতো, তাহলেও কী হতো? কারেক্ট হতো। কারণ এই অপশানগুলো দিতে পারতো, বাট দেয়নি এক্সামিনার, এই কোশ্চেনটাকে তো একটু সোজা করেই দিয়েছে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে? অদক্ষেপ হবে। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট পরেরটা, নেফ্রনের কোন অংশ রক্ত থেকে প্রাথমিক পরিশ্রুত, জাস্ট মিনিট, প্রাথমিক পরিশ্রুত সংগ্রহ করে, আচ্ছা সরি এইটা দেখে বুঝলাম, ইনিশিয়াল ফিল্ট্রেট। ইনিশিয়াল ফিল্ট্রেট মানে হচ্ছে কি, প্রাথমিক অবস্থায় পরিশ্রুতকরণ নেফ্রনের ঠিক কোন অংশে হয়? প্রথম পজিশানে যে অংশ থাকবে, অর্থাৎ শুরুতেই যেটা থাকবে তাতেই হবে। ঠিক আছে, শুরুতে আমরা কী পাই সেইটা আমাদের অ্যান্সার হবে। নেফ্রনের স্টার্টিংয়েই একটা জায়গাতে কিন্তু প্রাথমিক পরিশ্রুতকরণ হয়, অর্থাৎ প্রাথমিকভাবে ছাঁকার কাজ চলে। তারপর তো দূর সংবর্ত, নিকট সংবর্ত ইত্যাদি ইত্যাদি নালিকারা রয়েছে। ঠিক আছে, নিকট সংবর্ত আগে হয়, দূর সংবর্ত পরে হয়। বায়োম্যান্স ক্যাপসুল রয়েছে, ঠিক আছে, তারপর তোমাদের গ্লোমেরুলাস রয়েছে। কোন অংশটাতে প্রাথমিক পরিশ্রুতকরণের কাজ হয়, এটাই অ্যান্সার চেয়েছে তোমাদের। বলো অ্যান্সার বলো। ইয়েস, বায়োম্যান্স ক্যাপসুলই হবে না। চলো ছবিটা একটু দেখাই। এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বায়োম্যান্স ক্যাপসুল। আমি তোমাদের একেও যদি দেখাই, এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, দিস পার্ট, ঠিক আছে, এই যে পার্টটা রয়েছে না, এই যে কাপের মতো, এটাই হচ্ছে তোমাদের বায়োম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, এবং এই বায়োম্যান্স ক্যাপসুলে প্রাথমিক পরিশ্রুতের করণের কাজ চলে। ফলে পরিশ্রুত কাকে বলা হয়? পরিশ্রুত হচ্ছে সেই সমস্ত পদার্থ যেগুলো পরিশ্রুত হয়ে বাইরে আসে। ঠিক আছে, তো ইনিশিয়াল ফিল্ট্রেটগুলোকে সংগ্রহ করার কাজ কে করে? বায়োম্যান্স ক্যাপসুল করে। ঠিক আছে, ইনিশিয়াল যে ফিল্ট্রেট যেগুলো পরিশ্রুত হচ্ছে সেগুলোকে ক্যাপচার কে করে, সংগ্রহ কে করছে? বায়োম্যান্স ক্যাপসুল সেগুলোকে সংগ্রহ করছে। বোঝাতে পারলাম? এর এনসিইআরটি পার্টটা যদি পড়তে যাও, চলো একটু পড়ি দিই কী বলেছে দেখো। অ্যাকচুয়ালি এখানে এক্স্যাক্ট ওই লাইনটা লেখা নেই, মানে এনসিইআরটি লাইন তুমি পড়ছো ভালো কথা, কিন্তু ওর একটা ডিপ মিনিং হয়, সেই ডিপ মিনিংটা বোঝাও কিন্তু জরুরি এনসিইআরটির ক্ষেত্রে।
বলছি যে কীভাবে মূত্র উৎপন্ন হয়, এটা তোমরা যে এনসিইআরটি পিডিএফ আছে তার মোটামুটি 110 নম্বর পেজে গেলে পেয়ে যাবে। ঠিক আছে, কি বলছে, ঠিক যেভাবে রক্ত থেকে CO2 অপসারিত হয়ে ফুসফুসে আসে, তেমনি ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডের মতো নাইট্রোজেন ঘটিত বর্জ্য রক্ত থেকে অপসারিত হয়ে বৃক্ক দুটিতে আসে। তাই এটা আশ্চর্য হওয়ার কিছু নেই যে ফুসফুসের মতো বৃক্কেও কিন্তু মৌলিক পরিস্রাবণ একক রয়েছে। এই মৌলিক পরিস্রাবণ এককে কী বলা হয়? নেফ্রন বলা হয়। ঠিক আছে, প্রাচীর বিশিষ্ট রক্তজালিকার গুচ্ছ, যা অত্যন্ত পাতলা প্রাচীর বিশিষ্ট রক্তজালিকার গুচ্ছ, এবং এই রক্তজালিকার গুচ্ছকে আমরা কী বলছি? টোটালটাকে নেফ্রন বলছি। ঠিক আছে, বৃক্কস্থিত প্রতিটি রক্তজালিকার গুচ্ছ বায়োম্যানের আবরণ নামক একটি কুণ্ডলী নালিকার কাপ আকৃতির প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, যা পরিস্রুত তরল সংগ্রহ করে। তার মানে একটা জিনিস বলি, এককটাকে বিক্রিয়ার যে মৌলিক একক, পরিশ্রমণ একক, তাকে আমরা কী বলছি? নেফ্রন বলছি। এই নেফ্রনের মধ্যে কী থাকছে? রক্তজালিকার গুচ্ছ থাকছে। এই রক্তজালিকার গুচ্ছকে কী বলে জানো? গ্লোমেরুলাস বলে। এই যে রক্তজালিকার গুচ্ছকে কী বলে? গ্লোমেরুলাস বলে। আর গ্লোমেরুলাস অবস্থান কোথায় করে? গ্লোমেরুলাস অবস্থান করে ওই যে তোমাদের কাপ আকৃতির মানে অংশ, যেটা আমি একটু আগে তোমাদের এঁকে দেখালাম, ওই অংশের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, এখানে ছবিও দেওয়া আছে। এই যে এই হচ্ছে তোমাদের সেই কাপ আকৃতির অংশ দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই কাপ আকৃতির অংশ, যার মধ্যে অবস্থান করছে কি? গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস বেসিক্যালি কি? নালিকার অংশ। এখানে ছাঁকনি হয়, গ্লোমেরুলাস ছাঁকে, আর ছেঁকে সেটা সংগ্রহ কে করে? বায়োম্যানস ক্যাপসুল সংগ্রহ করে। ঠিক আছে, সেখানে কি বলছে দেখো, যে যা পরিস্রুত তরল সংগ্রহ করে। কে করে পরিস্রুত তরল সংগ্রহ? কি বলা হলো এখানে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, বায়োম্যানের আবরক থাকে, এবং এই বায়োম্যানের আবরক কী করে? বায়োম্যানের আবরক কী করে? নালিকার কাপ প্রাকৃতিক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, যা পরিস্রুত তরল সংগ্রহ করে। মানে ওই বায়োম্যানের যে আবরক, মানে বলতে পারো বায়োম্যান ক্যাপসুল, সেটাই বেসিক্যালি কী করে? যে পরিস্রুত তরল আছে তাকে সংগ্রহ করে। কিন্তু এখানে প্রাথমিক পরিশ্রুত, ইনিশিয়াল ফিল্ট্রেট ইত্যাদি কথা কিন্তু এখানে কিছু লেখা নেই। সমস্যাটা এই জায়গাতেই করে। ঠিক আছে, ওই জন্য তুমি যখন এনসিইআরটি পড়ছো তখন ওর বাইরে কিছু ওয়ার্ড থাকে, কিছু টার্ম থাকে, সেই টার্মগুলোকেও টিচারকে বলবে একবার বলে দিতে, তো নইলে কিন্তু ওই জায়গায় গিয়ে তোমরা কনফিউশনে পড়ে যাবে। কী বললাম বোঝা গেল? আচ্ছা, নেক্সট কী বলছে দেখো, প্রতিটি বৃক্কে বিশাল সংখ্যক পরস্পর ঘন সন্নিবিষ্ট পরিস্রাবক একক থাকে, এদেরকে নেফ্রন বলে, যেটা একটু আগে তোমাকে বললাম। প্রাথমিক পরিশ্রুত তরলে কী কী থাকে? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লবণের মতো কিছু পদার্থ থাকে। এই জায়গায় প্রাথমিক পরিশ্রুত তরল বলেছে, কিন্তু প্রাথমিক পরিশ্রুত তরলটা যে ওইটাই, এটার বলার জন্য কোনো লাইন এখানে লেখা নেই। এখন তুমি কোশ্চেন করতে বসে, আমরা কি বাচ্চা মানুষ যে আমাদের গিলে খাই দিতে হবে? হ্যাঁ, তুমি একটু আগেও বাচ্চা ছিলে। যতক্ষণ না কোশ্চেন্সটা তোমার সামনে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এই যে 3-4 লাইন পরে এসে প্রাথমিক পরিস্রুত লিখেছে, আর প্রথমে লিখেছে পরিস্রুত তরল সংগ্রহ, এই দুটো কথা যে এক, সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বাচ্চা ধরে নেবো। তো মাথায় রাখবে, এই লাইনগুলোর কিছু ইন্টার কানেক্টেড লাইন থাকে, যে লাইনগুলো এনসিইআরটি লিখে দেয় না, সেই লাইনগুলোকে একবার বলা প্রয়োজন হয়। বোঝাতে পারলাম আমি? ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে, এখানেই তোমাদের রয়েছে বেসিক্যালি, তোমরা ওকে পড়ে নিও, বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট আমরা পরের যে কোশ্চেন আছে সেখানে যাব। প্রশ্নটা মারাত্মক কনসেপচুয়াল। ঠিক আছে, প্রশ্নটা মারাত্মক কনসেপচুয়াল এবং দারুণ প্রশ্ন আছে, বললাম না? এই প্রশ্নটাও আছে। আচ্ছা, তোমাদের অনেকে মনে হতে পারে লেখাটা একটু ছোটো, তোমরা এই ভিডিওগুলোকে যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হবে, এই ভিডিওগুলোকে অন্তত তোমরা 1080p তে দেখো, তাহলে কী হবে? সুবিধা হবে যেটা, সেটা হচ্ছে এটা একদম চকচক করবে। ঠিক আছে, তো বলছে যে আর এই যে মোবাইল স্ক্রিন আছে তাকে একটু ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিও। তোমাদের বলছে যে একটি বিজ্ঞান বইতে দুটি দণ্ডচুম্বক এ এবং বি এর চারপাশে চৌম্বক ক্ষেত্র রেখা বর্ণনা করা আছে। এর উত্তর মেরু থেকে 5টি রেখা উৎপন্ন হচ্ছে, আর বি এর দক্ষিণ মেরুতে 10টি রেখা প্রবেশ করে। এর সামর্থ্য বি এর সামর্থ্যের কী হবে? চলো নিজেরা ট্রাই করো। দারুণ প্রশ্ন, ভেরি ভেরি কনসেপচুয়াল কোশ্চেন্স। এই ধরনের প্রশ্ন করলে তবেই তো বুঝবে কনসেপ্ট, তাই না? চলো বুঝিয়ে দেওয়া যাক। তার আগে অ্যান্সার দেখে নাও। অ্যান্সার হচ্ছে তোমাদের অর্ধেক বলেছে। ওকে, কি বলেছে? দুটো দণ্ডচুম্বক আছে, একটা হচ্ছে এ। ঠিক আছে, তো আমি একটু এঁকেই করাই তোমাদের, কারণ এঁকে করলে কি হয়, ব্যাপারটা বোঝা যায়। এ একটা দণ্ডচুম্বক আছে, দিস ইজ এ। ঠিক আছে, ওকে, আমি এটাকে কপি করে নিলাম। দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। এবার কি বলেছে দেখো, এখানে বলেছে যে এর উত্তর মেরু দিয়ে 5টা রেখা বেরোচ্ছে, তার মানে আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের উত্তর মেরু। ঠিক আছে, আমরা কি ধরে নিচ্ছি? এইটা হচ্ছে আমাদের নর্থ সাইড, দিস ইজ নর্থ অ্যান্ড দিস ইজ সাপোজ সাউথ, অ্যান্ড দিস ইজ নর্থ অ্যান্ড দিস ইজ সাউথ, এই আমাদের রয়েছে।
এবার বলছে কি যে এর উত্তর মেরু দিয়ে কি বলছে 5টা চুম্বক রেখা বেরোচ্ছে, মানে এইখান দিয়ে কি বেরোচ্ছে 5টা, 2টো, 3টে, 4টে, 5টা চুম্বক রেখা এখান দিয়ে বেরিয়েছে, ঠিক আছে। এবং বেরিয়ে ডেফিনেটলি সাউথ দিয়ে ঢুকবে, 5টা বেরিয়েছে মানে 5টাই সাউথ দিয়ে ঢুকবে। আর এখানে কি বলছে এরা বেরিয়েছে, তার মানে এদের হচ্ছে এদিকে মুখ যাবে, ঠিক আছে। এদের মুখ কোন দিকে যাবে? এদিকে যাবে। একটু সময় নিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এরা বেরিয়েছে। আর এখানে কি বলছে? এখানে বলছে যে বিয়ের দক্ষিণ মেরুতে 10টা রেখা প্রবেশ করছে। তাহলে বিয়ের দক্ষিণ মেরুতে 10টা রেখা প্রবেশ করছে, তার মানে দাঁড়াচ্ছে বিয়ের 10টা রেখাই কিন্তু বেরিয়েছিল। আমি 10টা আঁকছি না, এখানে 10টা, ঠিক আছে। 10টা আঁকাটা চাপের ব্যাপার, একদম হিজিমিজি হয়ে যাবে। তা আমি জাস্ট যেহেতু হাতে আঁকছি তোমাদের, তার মানে নর্থ দিয়ে 10টা রেখাই বেরিয়েছিল, ভালো করে বুঝবে। নর্থ দিয়ে এখানে কটা রেখা বেরিয়েছিল? 10টাই বেরিয়েছিল। যে 10টা বিতে ঢুকছে সাউথ দিয়ে, সে 10টা নর্থ দিয়েই তো বেরিয়েছিল না, কারণ চুম্বক রেখা তো নর্থ দিয়ে বেরোয় সাউথ দিয়ে ঢোকে। তার মানে এখানে বেসিক্যালি 5টা চুম্বক ক্ষেত্র লাইন পাচ্ছি, আর এখানে সোজা কথা বলতে 10টা চুম্বক ক্ষেত্র লাইন পাচ্ছি। চুম্বক ক্ষেত্র লাইন কী ব্যাখ্যা করে? চুম্বক ক্ষেত্র লাইন আমাদেরকে বলে দেয় কোন চুম্বক কত শক্তিশালী, কোন চুম্বকের সামর্থ্য কত বেশি, ঠিক আছে। কোন চুম্বকের সামর্থ্য কত বেশি, তার মানে এতে দেখো বিয়ের অর্ধেক চুম্বক ক্ষেত্র লাইন বেরোচ্ছে, তার মানে এর সামর্থ্য বিয়ের অর্ধেক হবে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম আমি? তো বেসিক আইডিয়া এবং কনসেপ্ট তোমার যদি না থাকে তুমি করতে পারবে না, ঠিক আছে। এরকম কনসেপচুয়াল প্রশ্ন আমাদের যে মক টেস্ট আসছে তাতে দেওয়া হবে। আমি বলে দিই তোমাদের একটা জিনিস, সেটা হচ্ছে অনেকে জানো, কারণ আমরা প্রত্যেক ভিডিওতে এরকম বলি, কিছু করার থাকে না। তো 8670838797 আমাদের কিন্তু পেড কোর্স চলছে, এবং পেড কোর্স কিন্তু এখন ছাড়েও চলছে, ঠিক আছে। যদিও 15ই আগস্টেও ছাড় আসবে, বাট এখনও ছাড়ে আছে, ঠিক আছে। যদি তোমরা র্যান্ডাম ছাড়ে কিনতে যাও, দেখো প্রত্যেকটা দিন এই মুহূর্তে ইম্পর্টেন্ট। সো সামান্য 50 টাকা বেশি বা 20 টাকা কম, এই যে ছাড়ের যে পার্থক্য হয়, তার জন্য আমরা 15 দিন 20 দিন পরে গিয়ে নেবো, এটা ঠিক নয়। কারণ প্রিপারেশনটা জলদি শুরু করাটা দরকার। যখন চাকরি পেয়ে যাবে না, তখন মনেই হবে না এই 50 টাকা 60 টাকাটা কোনো ম্যাটার ছিল, ঠিক আছে। তো আমি তোমাদের আবারও বলবো যে যত দ্রুত সম্ভব ব্যাচটাকে নাও, কারণ এরকম ধরনের কনসেপচুয়াল প্রশ্ন তোমাদের করানো হবে, একদম কনসেপচুয়াল প্রশ্ন করানো হচ্ছে, ঠিক আছে। এখনও পর্যন্ত আমাদের চুম্বক করানো হয়নি, এখন আমাদের দুটো শেষ হয়েছে, একটা হচ্ছে আমাদের ইলেকট্রিক, আর দুই হচ্ছে আমাদের তড়িৎ, মানে আলো। এই দুটো চ্যাপ্টার শেষ হয়েছে। আলোর তার মধ্যে আলোর নেক্সট চ্যাপ্টার চলছে। অ্যাকচুয়ালি তোমরা দেখবে এনসিইআরটিতে আলোকে দুটো পার্টে ভাগ করে দেওয়া আছে, একটা হচ্ছে লাইট অ্যান্ড তার রিফ্রাকশন, আর দুই হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ঘটনা সেটা আলোর প্রতিফলন প্রতিসরণ দ্বারা কীভাবে হয়, ঠিক আছে। তো দুটো পার্টে ভাগ করে দেওয়া আছে, তা আমরাও দুটো পার্টে ভাগ করি চ্যাপ্টারটাকে করাচ্ছি, ঠিক আছে। তো সেই অনুযায়ী বলতে গেলে আলোর 3rd চ্যাপ্টার আমাদের চলছে। তো এইটা হয়ে গেলেই আমরা মক টেস্ট স্টার্ট করব। তো আমি তোমাদের বারবার বলবো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ডু নট কল প্লিজ, তোমরা হোয়াটসঅ্যাপ করো। আর যাদের খুব প্রয়োজন তারা নর্মাল মেসেজও করতে পারে, কারণ হোয়াটসঅ্যাপে এত বেশি মেসেজ আছে যে আমাদের নর্মাল মেসেজ করলে আমরা তারটা আগে দেখতে পাই, হোয়াটসঅ্যাপে মেসেজ দেখাই যায় না। মানে আমি যতক্ষণ ফোন অফ রাখবো তার মধ্যে দেখা গেলো 100টা মেসেজ ঢুকে গেলো, এরকম একটা ব্যাপার হয়। তো সেই জন্য মেসেজ তলায় চলে যায়, আর প্রত্যেকটা অ্যান্সার দিতে একটু দেরিও হয়, ওই জন্য তোমরা নর্মাল মেসেজও করতে পারো চাইলে, ঠিক আছে। এই নাম্বারে নর্মাল মেসেজ তোমরা করতে পারো, তাতে তোমাদের ফি বলে দেওয়া হবে। এখন 100 টাকা আমাদের ডিসকাউন্টে, 100 টাকা ছাড় চলছে। ও কোর্সের দাম 100 নয়, কিন্তু 100 টাকা কী বলছি আমরা, ছাড় চলছে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন কি বলছে দেখো, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তো বলছি ইথানলে 3টি কার্বন পরমাণু আছে, ক্লোরোফর্মে 3টি কার্বন পরমাণু রয়েছে, মিথেনে 4টি কার্বন পরমাণু আছে, অ্যাসিটিক অ্যাসিডে 2টি কার্বন পরমাণু আছে। নিজেরা ট্রাই করো, ভালো প্রশ্ন। দেখতে পাচ্ছ কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, মানে তোমরা হয়তো ভাববে যে স্যার ফর্মুলা মুখস্থ রাখতে হবে, তো নিজেরা ট্রাই করো আগে ফার্স্ট, তারপর তো বলবো আমি তোমাদের ফর্মুলা মুখস্থ রাখতে হবে কি হবে না। ওকে চলো দেখো, তুমি যদি এদের পোশাকি নামগুলো জানো তাহলে কিন্তু তোমার এখানে কোনো ফর্মুলা মুখস্থ রাখার দরকার পড়বে না। অ্যান্সার দেখে নাও, অ্যান্সার হচ্ছে দিস। তো পোশাকি নাম কি? দেখো ইথ রয়েছে আমাদের, ইথে আমাদের কটা কার্বন থাকে আমরা জানি, 2টো কার্বন থাকে। এখানে কটা কার্বন দেওয়া আছে? 3টে, সো কাটো। ক্লোরোফর্ম, এখন ক্লোরোফর্মের নাম তো ক্লোরোফর্ম জানো তোমরা, কিন্তু ক্লোরোফর্মের আরেকটা নাম হয়, সেটা কি? ট্রাইক্লোরোমিথেন। তাহলে মিথেন এর মধ্যে রয়েছে, তার মানে এখানে কার্বন কটা থাকবে? একটা থাকবে। এখানে কটা আছে? 3টে, সো কাটো। তার মানে আমাদের এখানে কি মনে রাখতে হবে, যে এর একটা নাম হয়, সেটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনটা তোমাকে জেনে রাখতে হবে, এর মধ্যে মিথ রয়েছে, তার মানে ডেফিনেটলি এর থেকে কী হবে, একটাই কার্বন এখানে থাকবে। আচ্ছা এখানে তো মিথেন রয়েছে, তো মিথেনে তো একটা কার্বন থাকে, সেটাও কাটো।
অ্যাসিডিক অ্যাসিড, তাহলে অ্যান্সার হবে 3টে কেটে দিলাম, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার বেঁচে থাকে, নইলে তো কোশ্চেনই ভুল। তো অ্যাসিডিক অ্যাসিডের নামের মধ্যেও আছে, সেটা কি ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড যে নাম হয় সেটা কি ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড কটা কার্বন থাকবে, ইথ আছে, সো কটা কার্বন থাকবে, 2টো কার্বন থাকবে, দ্যাট ইজ ওয়াই 2টো কার্বন আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলাম? চল নেক্সট, পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, স্টেটমেন্ট বেস প্রশ্ন, কিন্তু ডেফিনেটলি প্রশ্নের মধ্যে কিন্তু কনসেপ্ট লুকিয়ে আছে। কি বলেছে, দিগন্তর কাছে সূর্য থেকে আসা আলো পুরু বায়ুর আস্তরণ এবং পৃথিবীর বায়ুমণ্ডলের বৃহত্তর দূরত্ব অতিক্রম করে আমাদের চোখে এসে পৌঁছায়। দিগন্তর কাছে বেশিরভাগ আকাশী আলো এবং ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কণাগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, আমাদের চোখে লম্বা দৈর্ঘ্যের আলো এসে পৌঁছায়। তার ফলে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের লাল রং আমরা দেখতে পাই। তো বলছে যে ওপরের কোন যে দুটো বৈশিষ্ট্য মানে তোমাদের তথ্য দেওয়া হয়েছে, এই তথ্যের মধ্যে কোনটা দায়ী সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় লাল রং দেখার জন্য। এইটা তোমাদের প্রশ্নটা এখানে করেছে বেসিক্যালি, বোঝাতে পারছি আমি? দেখো এখানে কারেক্ট অ্যান্সার বলছে দুটোই। বেসিক্যালি কী হয় তোমাদের বলে দিই, দিগন্তের কাছে যখন সূর্য চলে আসে তখন সূর্য এমন একটা পজিশানে আছে যে সেখান থেকে কি হয়, যে সমস্ত যে ব্লু লাইট যেগুলো হয়, নীল আলো যেগুলো হয় এবং কম তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো হয়, সেগুলো সব কি হয়, সেগুলো সব স্ক্যাটার হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, সেগুলো সব কি হয়, স্ক্যাটার হয়ে বেরিয়ে যায়। আর থাকে কোনটা, থাকে যেটা, সেটা হচ্ছে যেটা আমাদের একটু বেশি বা লম্বা তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে রেড, সেইটা পড়ে থাকে। ঠিক আছে, দেখো এই হলো আমাদের সূর্যাস্ত, আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে কি আমাদের সূর্যাস্ত। ঠিক আছে, ইয়েস, আমিও রেড দিয়ে লিখছি। আর এই হচ্ছে কি আমাদের সূর্যোদয়, এই হচ্ছে কি আমাদের সূর্যোদয়। ঠিক আছে, তো দেখো এই দুটো পোর্শানে আমরা কি দেখতে পাই, দেখো এখানে এই যে লাইট, এটা আরও লাল হয়। ঠিক আছে, এটা একটু সূর্য ওপর উঠে গেছে বলে হলদে তুমি দেখতে পাচ্ছ, বাট আরও লাল হয়। বেসিক্যালি কী হয়, দেখো একটা জিনিস বলি, প্রত্যেকটা জিনিসকে একটু জেনে বুঝে নেওয়া ভালো। ঠিক আছে, হয় যেটা, সেটা হচ্ছে যে ধরো এই জায়গায় আমরা যদি একটা প্রিজমকে নেই, ঠিক আছে, দিস ইজ আ প্রিজম হেয়ার, এবং আমরা যদি এখানে একটা লাল লাইটকে আমরা পড়তে দেখি, তাহলে দেখবো কি, যে এটা লাল তো হলো না, বাট ঠিক আছে, লাল লাইটকে পড়তে দেখবো যে লাল রঙের লাইট আমাদের কম বেঁকবে। যেখানে আমরা যদি একটা ব্লু লাইটকে নেই বা আমরা যদি একটা ভায়োলেটকে নেই, তাহলে আমরা কি দেখব, সেই ভায়োলেট কিন্তু কী হবে, বেশি বেঁকে যাবে। ঠিক আছে, সেই ভায়োলেট কী হবে, এখানে একবার বেঁকবে, আবার এরকম বেঁকবে, বেশি বেঁকে যাবে। এটার কেন হয়, এটার কারণ কি, দেখো এটার মেন কারণ হচ্ছে এই যে আমাদের রেড, এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর কি বেশি, এর বেশি হচ্ছে ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ফলে এটা কম, এই যে দেখতে পাচ্ছ কম বাঁকে, তার মানে কম স্ক্যাটার হয়। এটা কি হয়, কম বিচ্ছুরিত হয়, কম স্ক্যাটার হয়। ঠিক আছে, কিন্তু এই যে আমাদের ব্লু লাইট, এর তরঙ্গ দৈর্ঘ্য এটা বেশি, এর তরঙ্গ দৈর্ঘ্য, এটা মানে এইটা দিয়ে মানে আগের দিনও প্রশ্ন ছিল। ঠিক আছে, এই সেম প্যাটার্নের ওপরে তরঙ্গ দৈর্ঘ্য এর কম, তার মানে এ বেশি স্ক্যাটার হয়। কী হয়, বেশি স্ক্যাটার হয়। ঠিক আছে, তো যেহেতু এরা বেশি ছড়িয়ে পড়ছে, ফলে এদেরকে আর পাওয়াই যায় না সূর্যাস্ত সূর্যোদয়ের সময়, তাহলে থেকে যায় হচ্ছে রেড। এই কারণেই দিস ইজ দ্য মেন ফ্যাক্টর, যে কারণে আমরা সূর্যোদয় আর সূর্যাস্তকে কী দেখি, আমরা হচ্ছে লাল দেখি। বোঝাতে পারলাম আমি? এবার কোশ্চেনে ফিরে এসো, এইটা তো আমাদের দ্বিতীয়টায় লেখা আছে বি দাগে, যে দিগন্তের কাছে বেশিরভাগ আকাশী আলো কী হয়ে যায়, আমাদের ছোট তরঙ্গ দৈর্ঘ্যের যে সমস্ত আলোর কণা সেগুলো বিক্ষিপ্ত হয়ে বেরিয়ে যায়, যার ফলে আমাদের চোখে লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি এসে পড়ে, যেটা হচ্ছে আমাদের রেড বা লাল। এটা তো আমরা এখানে দেখে নিলাম, আমরা বুঝে নিলাম। নেক্সট হচ্ছে এইটা কি ঠিক, এ দাগটা কি ঠিক, এখানে বলেছে দিগন্তের কাছে সূর্য থেকে আসা আলো পুরো বায়ুমণ্ডলের আস্তরণ ভেদ করে আসে এবং পৃথিবীর বায়ুমণ্ডলের বৃহত্তর দূরত্ব অতিক্রম করে আমাদের চোখে এসে পৌঁছায়। এটাও একটা মেন কারণ, যে এই পজিশানে, এই যে আমরা যখন দেখো এই হচ্ছে আমাদের দিগন্ত, আর যখন সূর্য থাকে, সূর্য কোথায় থাকে, দিগন্তের একদম কাছাকাছি থাকে। সূর্য কোথায় থাকে, সূর্য থাকে দিগন্তের একদম কাছাকাছি। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখো দিগন্তের একদম কাছাকাছি, কিছুটা দিগন্তের নিচে, কিছুটা দিগন্তে, তুমি ধরো এরকম জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, মেবি তুমি এরকম জায়গায় দাঁড়িয়ে সূর্যকে দেখছো, তুমি এরকম জায়গায় দাঁড়িয়ে ধরো সূর্যকে দেখছো। ঠিক আছে, তাহলে একটা জিনিস তুমি ভালো করে ভাবো, সূর্য থেকে যে লাইটগুলো আসছে সেগুলো কীভাবে আসছে, সেগুলো কিন্তু একে অপরের সাথে প্যারালালি আসছে, সেগুলো কিন্তু একে অপরের সাথে প্যারালালি আসছে, তার মানে অনেক দূর অতিক্রম করে আসছে,
অনেক দূরত্ব কিন্তু কী করে আসছে, অতিক্রম করে আসছে। ফলে সেই আলোকরশ্মিগুলোই তোমার চোখে এসে পৌঁছবে যে আলোকরশ্মিগুলো কম বিক্ষিপ্ত হবে। কারণ বায়ুমণ্ডলের স্তর, দেখো এর মধ্যে তো বায়ুমণ্ডলের স্তরও আছে, তাই না? এই সমস্ত জায়গায় তো বায়ুমণ্ডলের স্তরও আছে না, এই সমস্ত জায়গায় কি আছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরও আছে। আর সেই স্তর ভেদ করে কিন্তু এই রশ্মিগুলো আসছে, সেই স্তর ভেদ করে রশ্মিগুলো আসছে। ফলে বায়ুর কণা দ্বারা এরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বায়ুর কণা দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে এরা, ঠিক আছে? সেই আলোক রশ্মিটাই আমাদের চোখে এসে পৌঁছয় যেটা কম বাঁকে, সেই কারণেই আমরা লাল দেখি। ফলে দুটোই এ দাগও কিন্তু এখানে কি হচ্ছে, কারেক্টই হচ্ছে। সো আমরা এখানে বলতে পারি এ এবং বি উভয়ই সঠিক। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট পরেরটা। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন দেখো, বলছে এখানে সিলভার নাইট্রেটের দ্রবণ যখন সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যোগ করা হয় তখন কি ঘটে? খুবই কমন কোশ্চেন। আবার এই কোশ্চেনটা কিন্তু প্রচুর শিফটে পড়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা কিন্তু এনসিইআরটিতেও গিভেন আছে। অ্যান্সার দেখে নাও। অ্যান্সার তোমাদের কী হবে, এইটা অ্যান্সার হবে। মনে রাখবে যখন AgNO3, ঠিক আছে, অর্থাৎ সিলভার নাইট্রেট, এবং তার সঙ্গে যখন আমরা NaCl এর বিক্রিয়া ঘটাই তখন এই যে বিক্রিয়াটা হয় এটাকে আমরা বলি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? আর এই প্রতিস্থাপন বিক্রিয়ায় ডেফিনেটলি কী হবে, একটা সাদা পদক্ষেপ পড়বে, সেটা হচ্ছে কি AgCl অর্থাৎ সিলভার ক্লোরাইড, এবং এটা হোয়াইট প্রিসিপিটেট হয়, সাদা রঙের প্রিসিপিটেট হয়, এবং এর সাথে কী হয়, NaNO3 উৎপন্ন হয়, অর্থাৎ সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। মনে রাখবে এইটা কিন্তু সলিড, এটা বাদ দিয়ে বাকি যা আছে সব অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে কি, জলীয় দ্রবণ। দেখো জলে দ্রবীভূত হয় না বলি এটা সলিড আকারে থেকে যায়, ঠিক আছে? জলে দ্রবীভূত হয় না বলি এটা কি হয়, এটা সলিড আকারে থেকে যায়। সো বাকি সব অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, আর এইটা একমাত্র কিন্তু সলিড হয়, এবং এটা কেমন হয়, সাদা হয়। হোয়াইট মানে সাদা। ক্লিয়ার? দ্য অ্যান্সার উইল বি দিস। চলো নেক্সট পরেরটাতে দেখো, এই যে সালোক সংশ্লেষে কোনটা বর্জ্য হিসেবে উৎপন্ন, এটা তোমরা যদি এনসিইআরটিতে দেখো, এনসিইআরটিতে যে রেচন পার্ট আছে অর্থাৎ জৈব প্রক্রিয়া আছে, তার যে রেচন পার্ট আছে তার লাস্ট একটা ছোট্ট করে একটা প্যারা দেওয়া আছে, তাতে একটা পুটকে জিনিস লেখা আছে, সেখান থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা সালোক সংশ্লেষের সময় বর্জ্য হিসেবে ব্যবহার করা হয়, মানে বর্জ্য হিসেবে উৎপন্ন হয়। অ্যান্সার দাও নিজেরা। দেখতে পাচ্ছ সালোক সংশ্লেষের সময় যেগুলো উৎপন্ন হয় বেসিক্যালি সেগুলোই কিন্তু বর্জ্য হিসেবে ব্যবহৃত হয়, মানে বর্জ্য হিসেবে বেরিয়ে আসে, ঠিক আছে? তো কী কী বেরিয়ে আসে সেগুলো মনে করো, তাহলে অ্যান্সার তুমি দিতে পারবে। আরেকটা অ্যান্সার কোনটা হবে, দেখতে পাচ্ছ অক্সিজেন হবে। দেখো 6CO2 6 অণু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, এবং 6H2 অর্থাৎ 6 অণু জলকে ব্যবহার করা হয়। তারপরে এটা পাওয়া যায় কি, C6H12O6 পাওয়া যায়, যেটা গাছ ব্যবহার করে, এটা বর্জ্য নয়, কিন্তু যেটা বর্জ্য হিসেবে পড়ে থাকে সেটা হচ্ছে 6O2, এইটা হচ্ছে বর্জ্য হিসেবে পড়ে থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি বেসিক্যালি বর্জ্য, এবং এটাকে কি করে বাইরে বের করে দেয়। কি দিয়ে বাইরে বের করে, স্টোমাটা দিয়ে বা পত্ররন্ধ্র দিয়ে বাইরে বের করে দেয়, এবং এটাই কিন্তু ওর বর্জ্য, কিন্তু আমাদের জন্য অতি প্রয়োজনীয় জিনিস, যেই জন্য গাছকে আমাকে পুজো করা উচিত, ঠিক আছে? গাছকে আমাদের কি করা উচিত, পুজো করা উচিত। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন নিউমেরিক্যালস, নিজেরা সলভ করো, করে অ্যান্সার দাও। যদি নিউমেরিক্যাল না করেই সলভ করা যায় তাও চেষ্টা করো, তাও অ্যান্সার দাও, ঠিক আছে? একটি বস্তুকে 12 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে 26 সেমি দূরত্বে রাখা হয়েছে। ফোকাস দৈর্ঘ্য কত, 12 সেমি, ঠিক আছে? কত দূরত্বে রাখা হয়েছে, 26 সেমি দূরত্বে রাখা হয়েছে, ঠিক আছে? তো তোমাকে বলেছে মুখ্য অক্ষের ওপর রাখা হলো, তাহলে প্রতিবিম্বটি কোথায় উৎপন্ন হবে? অ্যান্সার দাও নিজেরা। আমার মনে হয় এটাকে নিউমেরিক্যালস না করেও অ্যান্সার দেওয়া যাবে, ঠিক আছে? বেসিক আন্ডারস্ট্যান্ডিং যদি তোমার থাকে তাহলে তুমি ইজিলি কিন্তু এটাকে উত্তর দিতে পারবে। নিজেরা একটু ট্রাই করো, করে অ্যান্সার দাও। আমি কিন্তু একই কথা বলবো যে এই প্রশ্নটাকে সলভ করার জন্য কোনোভাবে তোমাদের কী করার দরকার নেই, নিউমেরিক্যাল সলভ করার দরকার নেই। কারণ দেখতে পাচ্ছ বস্তুটা রয়েছে ফোকাস এবং সি এর বিয়ন্ডে। কেন? কারণ যদি আমরা এখানে একটা অবতল দর্পণ ধরে নিই, এইটা হচ্ছে আমাদের পোল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এফ, আর এফ থেকে পোলের যে ডিস্ট্যান্স সেটা আমাদের কত বলে দিয়েছে, এখান থেকে এ অবধি যে ডিস্ট্যান্স সেটা আমাদের কত বলে দিয়েছে, 12 সেমি। তাহলে তুমি ভাবো এফের ডবল হয় হচ্ছে সি, তার মানে সি থেকে পি এর যে ডিস্টেন্স সেটা আমাদের কত হবে, 24 সেন্টিমিটার হবে। আমরা তো এটা জানি যে সি ইকুয়াল টু 2F হয়, অর্থাৎ এই যে সি যে বিন্দু, এই বিন্দু পি থেকে ডবল ডিস্টেন্সে অবস্থান করে, যে দূরত্ব হচ্ছে পি আর এফের মধ্যে হয়, অর্থাৎ পি আর এফের মধ্যে দূরত্ব যদি 12 হয়, এর ডিস্টেন্স কত হবে, 24 সেন্টিমিটার হবে। আর এখানে তোমাকে 26 সেমি দূরে রাখতে বলেছে, মানে এর একটু এই পাশে রাখতে বলেছে, এই হচ্ছে তোমাদের 26, ঠিক আছে? এই পর্যন্ত 24, এর এ পাশে কী হবে, 26 হবে। তার মানে বিয়ন্ড সিতে রাখতে বলেছে। আমরা জানি সি এর ওপাশে, সি এর পিছনে বা সি এর ওপাশে যখন আমরা কোনো বস্তুকে রাখি তখন প্রতিবিম্ব কণে উৎপন্ন হয় বাবা, প্রতিবিম্ব উৎপন্ন হয় যেটা, সেটা হচ্ছে যে এফ এবং সি এর মাঝখানে উৎপন্ন হয়, অর্থাৎ এই পয়েন্টে কোথাও প্রতিবিম্ব পাওয়া যাবে। তার মানে 12 সেমি আর 24 সেমির মাঝখানে কোথাও আমরা প্রতিবিম্ব পাবো। এই হচ্ছে 24
আর এইখানে লেখা আছে 12, এটা তোমাদের দেখিয়েছি। এর মাঝখানে কোথাও প্রতিবিম্ব পাবো, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। অর্থাৎ কোনোরকম কোনো কিছু করার দরকারই নেই আমার। ইজিলি আমি যদি ওই যে চার্ট আছে সেই চার্ট মুখস্থ রাখি তাহলে আমি ইজিলি বুঝতে পারবো। তোমাদের একটা চার্ট মুখস্থ রাখার সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। কোনো রকেট সায়েন্স নয় রে ভাই, কোনো রকেট সায়েন্স নয়, এগুলো মনে রাখাটা খুব সোজা ব্যাপার। দেখো এই হচ্ছে আমাদের, ঠিক আছে, এই হচ্ছে আমাদের, জাস্ট আ মিনিট, হোয়াট হ্যাপেন্ড, এই হচ্ছে আমাদের, যেটা আমি এখনো আঁকিনি, সেইটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। দিস ইজ আবার অবতল দর্পণ। কিরকম একটা বিকট হয়ে যাচ্ছে, ঠিক আছে, চলো কোনো মাইন্ড করে না, মাইন্ড করার কিছু নেই। আচ্ছা এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ। দিস ইজ আবার কি, হোয়াট, প্রধান অক্ষ, ঠিক আছে, ধরে নাও এটা প্রধান অক্ষ। ওকে, আমি বারবার চেঞ্জ করতেই হবে আমাকে। আর এইটা হচ্ছে কি আমাদের, এইটা হচ্ছে আমাদের পি, ওকে, এ হচ্ছে আমাদের এফ, ওকে, এ হচ্ছে আমাদের সি, ওকে, দিস ইজ বিয়ন্ড সি অ্যান্ড দিস ইজ হোয়াট, ইনফিনিটি। ওকে, আমরা কোথায় কোথায় রাখতে পারি, দেখো আমরা এরকম একটা পজিশনে রাখতে পারি পি থেকে এফের মধ্যে, তো আমি এটাকে ধরবো না, কারণ এখানে অসৎ বিম্ব দেয়। অসৎ বিম্বের কথা বাদ দাও, আমরা সৎ বিম্বকে ধরি। অর্থাৎ 2 নম্বর কেস ধরবো, 3 নম্বর কেস ধরবো, 4 নম্বর কেস ধরবো, 5 নম্বর কেস ধরবো, আর 6 নম্বর কেস ধরবো। 6 নম্বরটা দূরে লিখলাম কেন, 6 নম্বর মানে হচ্ছে অসীমে গিয়ে বসে, ঠিক আছে, কী হয়, অসীমে গিয়ে বসে। এটা আমি হয়তো পেডেও তোমাদের বলিনি, এই ট্রিকটা আসলে ভুলে যাই, মানে যখন কোনো প্রশ্ন মাথায় আসে তখন এই ট্রিকগুলো মাথায় আসে, বেসিক্যালি মুখস্থ তো থাকে না, কী হয় বারবার করে করে আমাদের একটা সময় অভ্যস্ত ছিলাম, সুতরাং সেখান থেকে আমাদের কিছু জিনিস মাথায় চলে আসে অটোমেটিক্যালি, এটা হয়। তোমরাও প্র্যাকটিস করবে, তোমাদেরও হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সেটা কথা বলতে এখানে কেউ টিচার নয়, কেউ কারোর বাবা নয়। বেসিক্যালি কি, তুমি যখনই প্র্যাকটিস করবে তুমি অন্যের বাবা হয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে এই, ঠিক আছে। তো এখানে এইটাকে মনে রাখবে, এটাকে উল্টে দিলে সেম হয় ব্যাপারটা। উল্টে দিলে সেম হয় মানে কি, দেখো 6-এ যদি তুমি কোনো বস্তুকে রাখো তাহলে 2 নম্বরে গিয়ে প্রতিবিম্ব উৎপন্ন হয়, ঠিক আছে। সিমিলার তুমি যদি 5 নম্বরে বস্তুকে রাখো তাহলে 3 নম্বরে গিয়ে প্রতিবিম্ব উৎপন্ন হবে। সিমিলার তুমি যদি 4 নম্বরে কোনো বস্তুকে রাখো তাহলে 4 নম্বরেই প্রতিবিম্ব উৎপন্ন হবে। আর তুমি যদি 3 নম্বরে কোনো বস্তু রাখো তুমি 5 নম্বরে প্রতিবিম্ব পাবে, ঠিক আছে। এফ আর সি এর মাঝখানে, ভালো করে বুঝবে, এফ আর সি এর মাঝখানে তুমি বস্তুকে রাখলে তুমি 5 নম্বরে প্রতিবিম্ব পাবে, ঠিক আছে। আর 2 নম্বরে রাখলে কোথায় পাবে, 6 নম্বরে পাবে। মানে বেসিক্যালি কী করলাম, আমরা এদিক থেকে এদিকে, দেখো 2 3 4 5 6 লিখেছিলাম, এবার সেটা কি উল্টে এখানে দিলাম 2 3 4 5 6, অর্থাৎ 2 নম্বরে রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে, 6 নম্বরে গিয়ে উৎপন্ন হবে। তুমি যখন কোনো বস্তুকে 2 নম্বরে রাখবে, এ দেখো 6-এর তলায় 2 লেখা আছে, মানে কি 2 নম্বরে কোনো বস্তুকে রাখলে, অর্থাৎ এফের ওপরে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব উৎপন্ন হবে 6 নম্বরে গিয়ে, অর্থাৎ অসীমে গিয়ে। আর 6 নম্বরে কোনো বস্তুকে রাখলে, অর্থাৎ অসীমে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব উৎপন্ন হবে কোথায় গিয়ে, 2 নম্বরে গিয়ে। এই দেখো 6-এর তলায় 2 লেখা আছে, মানে এটা একে অপরের ইন্টারচেঞ্জ হয়, এরা একে অপরের কী হয়, ইন্টারচেঞ্জ হয়। 6-এ রাখলে 2 উৎপন্ন হবে, 2 রাখলে 6 উৎপন্ন হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। 6-এ রাখলে 2-এ, 2-এ রাখলে 6-এ, ঠিক আছে। আচ্ছা 5-এ রাখলে 3-এ, 3-এ রাখলে 5-এ, ঠিক আছে। আর 4টা কি, 4টা 4ই, অর্থাৎ সি এর ওপরে রাখলে প্রতিবিম্ব সি এর ওপরেই তৈরি হয়। ওই জন্য দেখো 4 আর 4 ম্যাচ করে গেছে, দেখো 4 আর 4 কী হয়েছে, ম্যাচ করে গেছে, বোঝাতে পারলাম। এই হচ্ছে তোমাদের ট্রিক, এটাকে মনে রাখতে পারো। অবতল দর্পণের জন্য এটা খাটিবে, ঠিক আছে, অবতল দর্পণের জন্য এটা খাটবে, অবতল দর্পণের ট্রিক, ঠিক আছে। আজকে ট্রিক দিলাম, দেখতে পাবে হয়তো কালকে ইউটিউবে ছড়িয়ে গেছে, কারণ অনেকেই আছে যারা নতুন পড়ানো শুরু করছে এবং তারা ভিডিও দেখে, আমি খুব ভালো করেই জানি, এবং তারা কারা তাও বলে দিতে পারি, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, ইটস ন্যাচারাল, ঠিক আছে। আমিও যখন পড়াশোনা করেছি তখন তো ডেফিনেটলি আমাদের সঙ্গে ভিডিও ছিল না, বাট কারোর না কারোর কাছ থেকে তো শিখেছি ডেফিনেটলি, ঠিক আছে। তো তিনি যদি আজকে ভিডিও দেন আমি তার 5 প্রণাম করবো, ইট ইজ ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে, কারণ তিনি আমার টিচার। ওকে চলো নেক্সট আমি পরেরটায় যাবো। আমি তোমাকে বলেছিলাম যে এই শিফটের জবরদস্ত প্রশ্ন আছে, আর রিয়েলি এই প্রশ্নটা জবরদস্ত প্রশ্ন, প্রশ্নটা টাফ নয়, টাফ নয়, এখানে কোনো প্রশ্নই টাফ নয়। রেলের গ্রুপ ডিতে কী আর টাফ প্রশ্ন দেবে, টাফ নয় বাট কনসেপচুয়াল, ঠিক আছে। তুমি যদি ভিআই গ্রাফ যদি ভালো করে না পড়ে থাকো তাহলে তোমার প্রবলেম হবে। আমাদের এখনও পেড কোর্সে ভিআই গ্রাফ করানো বাকি আছে, তার উপর বেস করে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, ঠিক আছে, চিন্তা নেই। যারা ভাবছো যে স্যার তো বাকি থেকে যাচ্ছে করিয়ে দিন, তাদের করিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আর আমি যখন করাবো সেটা উৎকৃষ্ট মানেরই হবে, চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু তার আগে যারা এই পার্টটা দেখে যাচ্ছ তাদের আর ভিআই গ্রাফ করার দরকার পড়বে না, কারণ ভিআই গ্রাফের কনসেপ্ট এর মধ্যে আছে, তো সেটা আমি শিখিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখো অ্যান্সার দাও নিজেরা, বকবক করছি আমি ততক্ষণ তোমরা অ্যান্সার দাও। অ্যান্সার উইল বি দিস, এটা অ্যান্সার কেন হবে মনে রাখবে, ভিআই গ্রাফ যখন তুমি দেখবে না, ঠিক আছে, তুমি দেখবে যখন তুমি ভিআই গ্রাফ দেবে তুমি দেখবে একটা সোজা স্ট্রেট লাইন পাচ্ছ। ভিআই গ্রাফে স্ট্রেট লাইন কেন পাওয়া যায়, তার কারণ হচ্ছে ভোল্ট এবং অ্যাম্পিয়ার একে অপরের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে। আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী কি, ভোল্ট আমাদের সমানুপাতিক হয় অ্যাম্পিয়ারের, ঠিক আছে, ভোল্ট সমানুপাতিক হয় অ্যাম্পিয়ারের, কিন্তু সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে যদিও ভোল্ট অ্যাম্পিয়ারের সমানুপাতিক হওয়ার, ঠিক আছে।
সো ভোল্ট সমানুপাতিক হয় অ্যাম্পিয়ারের, এবং এর ওপর বেস করে ওহম সূত্র দিয়েছিলেন, ঠিক আছে। ভোল্ট অ্যাম্পিয়ার সমানুপাতিক হয়, এর ওপর বেস করে ওহম কী দিয়েছিলেন, সূত্র দিয়েছিলেন, ঠিক আছে। এই যে সূত্র আমরা অ্যাপ্লাই করি, এই সূত্রে আমরা স্ট্রেট লাইন কেন পাই রোধের ক্ষেত্রে, কারণ এই ভিআই গ্রাফ স্ট্রেট লাইন হয় এই কারণে, কারণ যখন এই দুটো কোয়ান্টিটি একে অপরের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে তখন তাদের যে রিলেশন গ্রাফে হয় সেটা স্ট্রেট লাইন হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে মেন রিজন। এবার এই স্ট্রেট লাইন হওয়ার আরেকটা জিনিসও আমরা বার করতে পারি, সেটা কি মনে রাখবে, প্রতি ক্ষেত্রে এক্ষেত্রেও রোধের মান যা হবে, এক্ষেত্রে রোধের মান তাই হবে, এক্ষেত্রে রোধের মান তাই হবে, এক্ষেত্রে রোধের মান তাই হবে। এখানে সব কটা ক্ষেত্রেই রোধের মান একই আসবে। কি বললাম, সব কটা ক্ষেত্রে রোধের মান কী আসবে, একই আসবে। তো তোমার যদি মাথায় এটুকু ঢুকে থাকে তাহলে তোমাকে ঠেকায় কে আর তোমাকে বাঁচায় কে, তুমি তো ইজিলি পারবে। যেমন প্রথমটা থেকেও আমরা রোধের মান যা পাবো, দ্বিতীয়টা থেকে আমরা রোধের মান তাই পাবো। তার প্রথমটা রোধের মান কত হবে, 0.8/0.2, তাই না। রোধ মানে কি, V/I, আর এর ভ্যালু কত, V/I, মানে I মানে অ্যাম্পিয়ার, বা এটাকে এভাবে লেখা যায় V/I, I মানে কত, অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট আমাদের এখানে কত, 0.8, রোধ আমাদের এখানে কত, 0.2, তো কাটাকুটি করলে আমরা অ্যাম্পিয়ার কত পাচ্ছি, 0.4। তুমি দেখে না, এটাতেও তাই পাবে 1.6, আর নিচে কত আছে 0.4, কাটাকুটি করলে কী পাবে, 0.4ই পাবে, তাই না। অর্থাৎ ফার্স্ট কেস আর সেকেন্ড কেস দেখালাম, বাকি প্রত্যেকটা কেসে তুমি একই পাবে। তার মানে এখানেও তোমার এক আসবে, এখানেও তোমার এক আসবে। তার মানে এখানে রোধ কত আমাদের, 0.4, ভোল্ট কত বাবা, সেইটাই তো এক্স দেওয়া রয়েছে। আর জাস্ট মিনিট, আমি এখানে লিখছি 0.4, ঠিক আছে, কারণ তোমাদের অসুবিধা হয়ে যাবে। এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রোধ, রোধ কত আমাদের 0.4, ঠিক আছে। ভোল্ট কত বাবা, সেটাই তো গিভেন নেই। আর এটা কত বলেছে 0.6, এখান থেকে আমরা কী পাবো, 4×6 = 24 পাবো। তো 0.24 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট এ মিনিট, এখানে কী বলেছে, কী দেওয়া রয়েছে, 0.4, 0.4, ওকে ওকে ওকে, সরি, পয়েন্ট তো কেটে যাবে, আমি তাই জন্য বলি। হ্যাঁ, পয়েন্ট থাকবে না, সরি ফর দ্যাট, পয়েন্ট তো থাকবেই না। আমি না উচ্ছ্বাসিত হয়ে একটা বাম্পার ভুল করে দিয়েছি, ঠিক আছে, সরি ফর দ্যাট। এটা কেটে বেরিয়ে যাবে, তার মানে পয়েন্ট তো থাকবে না। তো রোধের মান হবে 4, নট 0.4। তো 4×6 = 24, সেটা অ্যান্সার হবে 2.4, ঠিক আছে। এক্সের ভ্যালু কী হবে, 2.4। মানে প্রশ্নটা এত ভালো যে করাতে ভালো লাগছিলো, সেটা আমি একটু বেশি উচ্ছ্বসিত হয়ে গেছি, ঠিক আছে। সেটা হবে কী হবে, এক্সের মান কী হবে, এক্সের মান হবে তোমাদের 2.4। তো রোধের মান হবে আমাদের 4, আর সেইটা এইখানে পুট করলে আমরা V/I, এই ফর্মুলায় পুট করলে আমরা কী পেয়ে যাবো, এখানে ভোল্ট পেয়ে যাবো, ঠিক আছে। তো ভোল্টের ভ্যালু হবে এক্স মানে ভোল্ট, সেটা আমাদের কত হবে, সেটা আমাদের 24। এবার পরেরটা এসো, পরেরটা আমাদের হয়তো অ্যাম্পিয়ার বার করতে বলেছি, ইয়েস। পরেরটা তুমি বসাও, রোধের মান কত আমাদের 4, ভি কত দেওয়া আছে আমাদের 4.8, আর আমাদের কী বার করতে বলেছে, ওয়াই মানে কি, এখানে কারেন্ট, ওয়াই মানে হচ্ছে এখানে কারেন্ট। তো ওয়াইয়ের মান আমাদের এখানে কী হবে, 4.8 তোমাদের 4, তার মানে কত হবে, 1.2। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, লাস্ট অপশন উইল বি কারেক্ট, ঠিক আছে। ইজি কোশ্চেন্স, ভালো প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো ইজি প্রশ্ন। একটা প্রশ্ন আর মানে মনে হচ্ছে আছে, যদিও আমার মনে হয় এই শিফটে, যেটা একটু টাফ প্রশ্ন, ঠিক আছে। তো আর আমি কিছু এ লেভেলের প্রশ্ন ছিল, যেমন ধরো ব্লিচিং পাউডারের সংকেত কী, যেমন ধরো একটা ইজি কোশ্চেন ছিল, এই বিক্রিয়ায় এর মান কত, ভেরি ভেরি ইজি কোশ্চেন ছিল সেটা। খুব কমন কোশ্চেন্সগুলোকে আমি এলিমিনেট করে দিচ্ছি, ওগুলো তোমরা এমনি পারবে, ঠিক আছে। তো যেগুলো বক্তব্য, তোমাদের টাইম আমি নষ্ট করবো না, সেই জন্য কঠিন প্রশ্নগুলোকে তোমাদের সলভ করতে দেওয়া হয়। তো নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয়, বলে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বেকিং পাউডার তৈরিতে ব্যবহার করা হয়। তোমরা বেকিং পাউডার মানে তোমরা যদি অ্যাসিড বেস সল্ট যাও, অ্যাসিড বেস সল্টের যে লবণ পাটটা আছে তোমাদের এনসিইআরটিতে, সেটা পড়ে নিলে এর অ্যান্সার ইজিলি তোমরা তুড়ি মেরে পারবে। তো বুঝতেও পারছো কোনটা সত্য নয় হবে। আমি দেখতে পাচ্ছি যে 3 নম্বরটা কিন্তু আমার কারেক্ট লাগছে না, কারণ কেক প্রস্তুতিতে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটই ব্যবহার করা হয়, মানে সোডিয়াম বাইকার্বনেট, বেসিক্যালি সোডিয়াম বাইকার্বনেটকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলে, ঠিক আছে। আর বলে যে সোডিয়াম কার্বনেট গৃহস্থলীর কাজে একটি পরিষ্কার বা ক্লিনিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আমরা সবাই জানি যে সোডিয়াম কার্বনেটকে ওয়াশিং সোডা বলা হয়, আর ওয়াশিং সোডা মানে কি, ওয়াশ করতে কাজে লাগে, তার মানে ক্লিনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তো 3 নম্বরটা এখানে ইনঅ্যাকুরেট আছে। দেখতেই পাচ্ছ কোন বিবৃতিটা সত্য নয় বলেছে, তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, এটাই কারেক্ট নয়, কারণ এটা সত্য নয়। কেক প্রস্তুতিতে আমাদের সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে NaHCO3কেই ব্যবহার করা হয়। কেক ফুলে ওঠে, ঠিক আছে, এবং সেটা কেন হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাই সেই কারণেই কেক ফুলে ওঠে বেসিক্যালি। আমি তোমাদের বলেছিলাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্যবহার করা হয়, বাট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অনলি ব্যবহার করা হয় তা কিন্তু নয়। এর সঙ্গে কী থাকে, এর সঙ্গে মৃদু অ্যাসিড মেশানো থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই মৃদু অ্যাসিডটা টার্টারিক অ্যাসিড হয়। আর এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং মৃদু অ্যাসিডের মিশ্রণকে আমরা কী বলি, আমরা বলি বেকিং পাউডার, ঠিক আছে। কী বলি আমরা, বেকিং পাউডার। পাউডার যখন বলছি তার মানে বেসিক্যালি সেটা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং মৃদু অ্যাসিড মেশানো আছে, মানে বেকিং সোডা, ঠিক আছে। বেকিং সোডার সাথে
অ্যাসিড মিক্স থাকে তখনই আমরা তাকে বেকিং পাউডার বলছি, ঠিক আছে। এবং এই দুটো মিক্সড আপ না থাকলে কিন্তু CO2 উৎপন্ন হবে না, সেই জন্য উৎপন্ন করার জন্য এই দুটোকে কী করা হয়, মিক্সড আপ করানো হয়। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বেকিং পাউডার তৈরিতেই ব্যবহার করা হয়। আমি এখানে বলেই দিয়েছি বেকিং পাউডার বলতে কী বোঝায়। NaHCO3 এবং নর্মালি টার্টারিক অ্যাসিডকে ব্যবহার করা হয়, টার্টারিক ছাড়াও অন্যান্য অ্যাসিডকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু তোমাদের NCERT-তে টার্টারিক অ্যাসিড লেখা আছে, তোমরা মনে রাখবে NaHCO3 সঙ্গে মৃদু অ্যাসিড মানে টার্টারিক অ্যাসিড মিশিয়ে আমরা বেকিং পাউডার ব্যবহার করি। আর জিনিস মনে রাখবে, এই বিক্রিয়া পসিবল নয় যতক্ষণ না এখানে জল অ্যাড করবে। যতক্ষণ পর্যন্ত তুমি জল অ্যাড করছো ততক্ষণ এই বিক্রিয়া পসিবল নয়, কারণ জল অ্যাড করলে এখান থেকে আয়ন আসবে আর এখান থেকে আয়ন আসবে, সেই আয়নে ম্যাচ হবে, আয়ন এক্সচেঞ্জ হবে এবং তার ফলে কী হবে, CO2 গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। সো জল অ্যাড না করলে এই বিক্রিয়া পসিবল হয় না। ওই জন্য বেকিং পাউডারকে কিন্তু শুকনো এবং বায়ুরুদ্ধ প্যাকেটে পাওয়া যায়, কারণ যদি তুমি শুকনো এবং বায়ুরুদ্ধ প্যাকেট না করো তাহলে কী হবে, বাতাসে জলীয় বাষ্পের মধ্যে ঢুকবে আর অলরেডি রিয়াকশন স্টার্ট হবে, তার মানে বেকিং পাউডার আর তোমার কোনো কাজেই লাগবে না, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, কারণ এটা আমাদের এখানে ভুল আছে। ওকে, এই যে কেক যে ফেঁপে ওঠে না, সেটা ওই কার্বন ডাইঅক্সাইডের কারণেই ফেঁপে ওঠে, বেকিং পাউডারের ওটাই গুণাবলী হয়। এছাড়াও ক্রিপসি কিশমিশ তৈরি করতে, মানে বিভিন্ন ভাজা বড়া ইত্যাদি তৈরি করতে আমরা ব্যবহার করি বাড়িতে, দেখবে একটু কড়া কড়া একটু মাচো মাচো হয়, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। দেখো এই প্রশ্নের অপশান আমি আর তুলিনি, কারণ একটু আগে তোমাদের শর্ট ট্রিক দিয়েছি, সেই শর্ট ট্রিক তোমরা ইউজ করো আর এখানে অ্যান্সার দাও তোমরা, যে এখানে কী হবে অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার তোমাদের বলেছে যে সি এর বাইরে এবং বিবর্ধিত হবে, কারণ কি F আর C এর মধ্যে রাখা হয়েছে। আমি তোমাদের বলেছিলাম একটু আগে যে আমি এখানে এঁকে দিয়েছিলাম, মনে করে দেখো আরেকবার এঁকে দিচ্ছি। এ হচ্ছে তোমাদের P, ঠিক আছে, এ হচ্ছে তোমাদের F, এ হচ্ছে তোমাদের C। কেস নম্বর এখানে আমাদের 2 থেকে শুরু হয়, কারণ 1 হচ্ছে এইখানে থাকে, 1টা আমরা নেবো না কারণ অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, আর উল্টো লেখো 2, এখানে তোমাদের 3, এখানে 4, এখানে 5, এখানে 6। তার মানে এখানে কী বলেছে, F আর C এর মাঝখানে, অর্থাৎ F আর C এর মাঝখানে 3 নম্বর কেস। 3 নম্বর কেস হলে কী হবে, উৎপন্ন হবে কোথায়, 5 নম্বর কেসের গিয়ে। দেখো 3-এর তলায় 5 লেখা আছে, আর 5 নম্বর অবস্থান কোথায়, C এর এ পাশে। এ দেখো লেখা আছে C এর বাইরে এবং বিবর্ধিত, ঠিক আছে। C এর বাইরে এবং জাস্ট এ মিনিট, C এর বাইরে এবং কী বলেছে, বিবর্ধিত। হ্যাঁ রাইট, F আর C এর মধ্যে রাখা হচ্ছে, তো ঠিক, F আর C এর মধ্যে রাখলে এখানে বিবর্ধিতই হয়, এনলার্জড হবে। C এর এপাশে রাখতে থাকলে তখন কি হয়, বস্তু রাখা ছোটো হতে থাকে। মনে রাখবে যখনই তুমি C এর এপাশে মানে 4 নম্বরের এদিকে বস্তুকে রাখবে, তখনই কী হবে, বস্তু আস্তে আস্তে প্রতিবিম্ব ছোটো দিতে আরম্ভ করবে, ঠিক আছে। তো এই পজিশানে আছে, এইখানে আছে, 3 নম্বর কেসে আছে, তো প্রতিবিম্ব বড়ই হবে। C এর এপাশে সব বড় প্রতিবিম্ব হবে, সিতে সমান, আর C এর এপাশে গেলে ছোটো হয়ে যাবে, এটা মনে রাখবে। সিতে সমান, ঠিক আছে, C এর এপাশে রাখলে সব বড় প্রতিবিম্ব দেবে, আর C এর এপাশে রাখলে সব ছোট প্রতিবিম্ব দেবে। সিতে সমান প্রতিবিম্ব দেয়, এপাশে বড় এপাশে ছোট। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন অ্যান্সার দাও। একটা নিউমেরিক্যাল দিয়েছে, দুটি সদৃশ রোধককে অর্থাৎ একই রোধককে 12 ভোল্টের ব্যাটারির সাথে সমান্তরালে যুক্ত করা হয়েছে। বর্তনীতে যদি মোট শক্তির অপচয় 6 ওয়াট হয়, তাহলে প্রতিটি রোধকে তড়িৎ প্রবাহের মান নির্বাচন করো। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে কী দেওয়া রয়েছে, সমান্তরালভাবে যুক্ত করা আছে, ঠিক আছে। চলো নিজের অ্যান্সার দাও, নিজের অ্যান্সার দাও, নিজের অ্যান্সার দাও। অ্যান্সার দেখো বলেছে এখানে 0.25 অ্যাম্পিয়ার। দেখো এখানে তোমাদের মাথা রাখতে হবে, এখানে কী বলেছে, সমান্তরাল বর্তনীতে অ্যাড করার কথা বলেছে, ঠিক আছে। ওয়াট দিয়ে দিয়েছে, তাহলে ওয়াট ইকুয়াল টু আমরা কী জানি, আমরা জানি V ইন্টু I, অর্থাৎ ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তো ওয়াট আমাদের কত রয়েছে 6, ভোল্ট আমাদের কত রয়েছে 12, অ্যাম্পিয়ার আমাদের কী হবে, এটা আমাদের বার করতে হবে। তো এটা দিয়ে কাটো, দেখতে পাচ্ছ 2, তার মানে এখানে কী রয়েছে 1/2, কী রয়েছে 1/2 অ্যাম্পিয়ার। 1/2 শব্দের অর্থ কি, 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 1/2 শব্দের অর্থ কি, 0.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে টোটাল কারেন্ট কত হচ্ছে, টোটাল কারেন্ট কত হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। দিস ইজ টোটাল কারেন্ট। এখন টোটাল কারেন্ট এখানে অ্যান্সার নয়, কেন, কারণ আমরা জানি যদি এটা শ্রেণী বর্তনী হতো, ভালো করে বুঝবে, যদি এটা শ্রেণী বর্তনী হতো তাহলে আমাদের I 1 হয়, রোধে I কী হয়, 1 হয়, কিন্তু ভোল্ট হয় আলাদা, ঠিক আছে। প্রত্যেকটা রোধ 1 এবং রোধ 2 দুটো রোধ আছে না, তো রোধে I 1 হবে কিন্তু ভোল্ট হবে আলাদা। আর এটা কিন্তু সমান্তরাল বর্তনী দিয়েছে, অর্থাৎ সিরিজ সার্কিটিং দেয়নি, প্যারালাল সার্কিটিং দিয়েছে। প্যারালাল সার্কিটিং ক্ষেত্রে আমরা কী জানি, I হবে আলাদা, ঠিক আছে, আর ভোল্ট হবে 1, ভোল্ট হবে 1। এবার I আলাদা কিভাবে হবে, যে রেশিওতে রোধের রেশিও হবে সেই রেশিওতে I বণ্টিত হয়ে যাবে। কি বললাম, রোধের রেশিও যা হবে, ঠিক আছে, I এর রেশিও সেম হবে, রোধের রেশিও যা হবে I এর রেশিও কী হবে, সেম হবে। তো রোধের রেশিও এখানে 1:1, তো I এর রেশিও কী হবে এখানে 1:1, তো টোটাল I হচ্ছে 0.5, তাহলে সেইটাকে দুটো সমান পার্টে বণ্টিত করে দিতে হবে। তার মানে প্রথমটাও পাবে 0.25 করে, পরেরটাও পাবে 0.25 করে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস,
ঠিক আছে, বোঝা গেল? রোধের যা রেশিও হবে অ্যাম্পিয়ারের রেশিও তাই হয়ে যাবে। তো রোধের রেশিও এখানে 1:1, তাহলে অ্যাম্পিয়ার রেশিও কী হবে 1:1, এই অনুপাতে এটা বন্টিত হয়। পরিষ্কার বোঝা যাচ্ছে? ইয়েস। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলেছে মানবদেহে পৌষ্টিক নালীর কোন অঙ্গটি বর্জ্য পদার্থ নির্গত করে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স তো নয়, বাট মনে রাখবে ইংলিশে এটা অত সহজ ছিল না। ইংলিশ যদি দেখো তাহলে ইংলিশে দেওয়া ছিল অ্যানাস বলে। কী দেওয়া ছিল? অ্যানাস। ঠিক আছে, তো অ্যান্সার দেখে নাও এখানে। অ্যান্সার তোমাদের হয়েছে পায়ুছিদ্র। পায়ুছিদ্রের ইংরাজি হচ্ছে অ্যানাস, তো ইংলিশে কিন্তু অ্যানাস ছিল। এবার হতে পারে কালকের এই অ্যানাস কথাটাকেই তোমাদের এখানে বাংলা এইভাবে লিখে দিল, তখন তোমরা অনেকে গুলিয়ে যেতে পারে। তো মনে রাখবে পায়ুছিদ্রের ইংরাজি কিন্তু অ্যানাস হয়। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। ভেরি ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, শুধু তাই নয়, প্রশ্নটা অত্যন্ত বলতে পারো যে টাফও হতে পারে অনেকের ক্ষেত্রে যদি তাদের সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ব্যাপারে জানা না থাকে। অর্থাৎ তোমরা জানো যে সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার মানে হচ্ছে কি, একটি বৃত্তাকার লুপ। সেই বৃত্তাকার লুপ, তো দেখো অ্যাকচুয়ালি একটা কথা বলি, এটা কি বলেছে এখানে তোমাদের, হ্যাঁ সরি, এটা সার্কুলার নয়, স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যেটা আছে তার যে কনসেপ্ট সেটা এখানে কাজে লাগবে। ঠিক আছে, চলো আমি তোমাদের বলে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। ধরো এখানে একটা কন্ডাক্টর রয়েছে, এইটা হচ্ছে তোমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে কী যাচ্ছে? কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, আর তুমি কি করলে, তুমি এর পাশে যদি তুমি চুম্বক ক্ষেত্রগুলোকে দেখো, দেখবে চুম্বক ক্ষেত্রগুলো এরকমভাবে গোল করে একে প্রদক্ষিণ করছে। ঠিক আছে, কি করছে? গোল করে একে কী করছে? প্রদক্ষিণ করছে। ওকে, গোল করে একে কী করছে? প্রদক্ষিণ করছে। চুম্বক ক্ষেত্রগুলো কী করছে? একে গোল করে প্রদক্ষিণ করছে। ওকে, একটা জিনিস মাথায় রাখবে, একটা মিনিট, জাস্ট এ মিনিট, একটা কাজ করি, ঠিক একটু নিচে নামিয়ে দিই, নাহলে তোমরা ভাববে হয়তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ইয়েস, ঠিক আছে, এই গোল, ওকে, অ্যান্ড দিস, ওকে, অর্থাৎ এর চারপাশে গোল করে অবস্থান করছে। মনে রাখবে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে, এবং এটা সোজা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। কি বলেছে দেখো, বলেছে PQS তিনটে বিন্দু রয়েছে, যেটা I তড়িৎ পরিবহন করছে এমন একটি পরিবাহী থেকে যথাক্রমে R, 2R এবং 3R দূরত্বে অবস্থান করছে। তো PQS বিন্দুতে যথাক্রমে চৌম্বক ক্ষেত্রের মান যদি এই হয়, তাহলে কোনটা গ্রেটার দ্যান কী হবে সেটা আমাকে বলো। তার মানে কি, আর যেখানে রয়েছে তার চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে BP, 2R যেখানে রয়েছে তার চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে BQ, 3R যেখানে রয়েছে তার চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে BS, PAQASA, এই জন্য BP, BQ আর BS বলা হয়েছে। B মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের যে স্ট্রেংথ সেইটা বলতে চাওয়া হচ্ছে। কি বললাম? চুম্বক ক্ষেত্রের মান অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্রের স্ট্রেংথকেও বোঝায়, মানে শক্তিকেও বোঝায়। দেখো আমি তিনটে বিন্দু এখানে নিয়ে নিচ্ছি। দিস ইজ আওয়ার ফার্স্ট বিন্দু, রাইট, জাস্ট এ মিনিট, ইয়েস, এই হচ্ছে আমাদের প্রথম বিন্দু। ধরো এই হচ্ছে আমাদের প্রথম বিন্দু, এটা P, এ হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে Q, এ হচ্ছে আমাদের তৃতীয় বিন্দু, এটা হচ্ছে আমাদের S। এটা R ডিস্ট্যান্সে অবস্থান করছে, মানে এই যে বৃত্তটা আছে তার যে রেডিয়াস সেই ডিস্ট্যান্সে এটা অবস্থান করছে। আর এই Q কী করছে? অন্য একটা কালি দিয়ে করি, এটা হচ্ছে তোমাদের P ডিস্ট্যান্সে অবস্থান করছে, মানে এই যে সেন্টার থেকে R ডিস্ট্যান্সে অবস্থান করছে। আর এটা কি করছে? এটা হচ্ছে কিউ ডিস্ট্যান্সে অবস্থান করছে। ঠিক আছে, আর এটা কি করছে? এটা হচ্ছে তোমাদের এস বিন্দুটা কি করছে? 3R ডিস্ট্যান্সে অবস্থান করছে। একটু বলতে গিয়ে এদিক ওদিক হয়েছে, আরেকবার বলে দিই। এইটা তোমাদের অবস্থান করছে R ডিস্ট্যান্সে। ঠিক আছে, এটা ধর যদি ও হয়, যে OP এর মান হচ্ছে আমাদের R। ঠিক আছে, OQ এর মান হচ্ছে আমাদের 2R, মানে এর ডবল ডিস্ট্যান্স। আর OS এর মান হচ্ছে এখানে 3R, মানে অ্যাকচুয়াল যে আর তার ট্রিপল ডিস্ট্যান্স। মনে রাখবে যত তুমি দূরত্ব বাড়াবে, পয়েন্ট টু বি নোটেড, যত তুমি দূরত্ব বাড়াবে তত চৌম্বক ক্ষেত্রের মান, মানে বি এর মান কী হবে? কমবে। কেন? কারণ তুমি কারেন্ট ক্যারিং যে কন্ডাক্টর, এই যে কালো দাগ, তার থেকে দূরে যাচ্ছ। যত দূরে যাবে তত চৌম্বক ক্ষেত্রের মান কী হবে? কমতে আরম্ভ করবে, যত স্ট্রেংথ কমতে আরম্ভ করবে। তার মানে আমরা যদি হিসেব অনুযায়ী দেখি, তাহলে পি এর জন্য আমরা বিপি এর মান সব থেকে বেশি হবে, তারপরে হবে বিকিউ এর মান, তারপরে হবে বিএস এর মান। কারণ এটা R ডিস্ট্যান্সে অবস্থান করছে, এটা 2R ডিস্ট্যান্সে অবস্থান করছে, এটা 3R ডিস্ট্যান্সে অবস্থান করছে। দেখো দূরত্ব বাড়ছে, তার মানে কী হবে? যখন দূরত্ব বাড়বে তখন এই যে স্ট্রেংথ সেটা কমতে থাকবে। যার দূরত্ব সব থেকে বেশি তার দেখো স্ট্রেংথ সব থেকে কম, দেখো বিএস এর মান সব থেকে কম। আর যার দূরত্ব সব থেকে কম তার দেখো বিকিউ এর মান সব থেকে বেশি, ওই জন্য বিকিউ দেখো সব থেকে বড়,
তারপর সরি বিপি দেখো সব থেকে বড়, তারপর দেখো বিকিউ, তারপর দেখো বিএস। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এটা দারুণ প্রশ্ন, ভেরি ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। রেল যে এরকম ধরনের প্রশ্ন করছে এটা ভালো লাগে। শুধু ম্যানেজমেন্ট যদি ভালো হতো না, বিশ্বাস করো, সিরিয়াসলি বলছি, যদি রেলের ম্যানেজমেন্ট ভালো হতো আমি একটা হাততালি দিতাম ফর দিস কোশ্চেন্স ওয়াজ ভেরি গুড। একদম কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে নিতে হবে, নাহলে তুমি কোশ্চেন্স করতেই পারবে না। বাট এদের ম্যানেজমেন্ট অত্যন্ত বাজে। রেলের ম্যানেজমেন্ট থেকে আমি তো এখন দেখতে পাচ্ছি এসএসসি ম্যানেজমেন্ট আরও বাজে হচ্ছে। ঠিক আছে, রেল তো তাও দেখা গেল যে একটা নির্দিষ্ট পয়েন্ট অবধি থেমে আছে, এসএসসির ক্ষেত্রে কি একদম মাথায় গিয়ে কুড়ুল মারছে। ঠিক আছে, সো এইটা প্লিজ আমি এসএসসিকে দেখতে বলবো, দয়া করে তোমরা এই ব্যাপারটা খেয়াল রাখো। এবং যখনই কোনো আন্দোলন হবে তখন মাঠে না নামতে পারলেও অন্তত রেসপন্সটা সোশ্যাল মিডিয়া দিয়েও করা যায়। জানি সেটা খুব একটা এফেক্টিভ হয় না, আজকালকার দিনে তো হচ্ছে না, তবুও গভর্নমেন্টের কানে গিয়ে পৌঁছায়, সেটাও কিন্তু যথেষ্ট ব্যাপার হতে পারে অনেক সময়। আমরা দেখেছি অনেক সময় আমরা যখন ভার্চুয়াল আন্দোলন করেছি তখনও কিন্তু রেল অনেকটা দমে কিন্তু আমাদের সাপেক্ষে, বা আমরা দেখো ঠিক বললে আমাদের সাপেক্ষে যাবে রায়, ভুল বললে আমাদের বিপক্ষে রায় যাবে। এমনটা নয় যে সবাই মিলে বলছি মানে সেটা ঠিক হয়ে যায়। দেখো গ্যালিলিও যখন প্রথম বলেছিল যে আমাদের যে পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে, তখন 90% মানুষ তার বিরোধিতা করেছিল। তাহলে 90% মানুষ গ্যালিলিওর বিরোধিতা করেছিলেন, এমনটা নয় যে গ্যালিলিও ভুল ছিলেন, ওরা ঠিক ছিল, তা কিন্তু নয়। সেই জন্য সংখ্যা গরিষ্ঠতা ভুল না ঠিক বোঝায় না, দাবির যে সায়েন্টিফিক সেন্স সেটা বোঝায় যে দাবিটা ঠিক না ভুল, কার্যকারণ সম্পর্ক থাকতে হবে। ঠিক আছে, তো এই যে একটা বার্তা আমি তোমাদের দিলাম, তার সাথে সাথে ক্লাসটাও অফ করছি। এটাই এই পর্যন্ত তোমাদের ক্লাস ছিল, ভালো প্রশ্ন ছিল, একবার করে রিভিশন করে নিও এই কোশ্চেনগুলোকে।